শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, জন্মভূমি ও মাতৃভূমি সোনার বাংলাদেশ। বিশ্বজুড়ে কাছে দূরে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রিয় টেলিভিশন আরটিভির আয়োজনে সকলকে স্বাগত মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আলাপচারিতায়। দর্শক, প্রকৃতির বৈচিত্র্যতার মতো মানুষের জীবনেও রয়েছে নানা বৈচিত্র্য, নানা রং। সে রং জীবনের বিভিন্ন ধাপে নানাভাবে বদলায়। পাড়ার দুষ্ট ছেলেটি বা মেয়েটি যাকে নিয়ে বেশিরভাগ মানুষের ধারণা থাকে কিছুই হবে না ওকে দিয়ে, সেও হয়তো একদিন হয়ে ওঠে দেশের বিখ্যাত বা জনপ্রিয় ব্যক্তিত্ব। এই হচ্ছে জীবনের ধরন। এক্ষেত্রে একজন অভিনেতা প্রতিটি চরিত্রে অভিনয়ে বা বাস্তবে কতটা বদলান সেই বিষয়টি আমরা শুনবো আমাদের আজকের অতিথির কাছে। সেই কথাগুলো শুনবার জন্য আজ তারকালাপে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের মঞ্চ, টেলিভিশন এবং বড় পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করা জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ভাইয়া। হ্যাঁ, স্বাগত। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো। সময়টা নিশ্চয়ই ভালো কাটছে। একদম নতুন বছর, বাংলা নতুন বছর শুরু করলাম আমরা মাত্র। নতুন বছরে কি পরিকল্পনা? আমি ওইভাবে পরিকল্পনা করে কিছু করি না যে এই করতে হবে, এই মানে যেভাবে মিলে যায় সেভাবেই করি। মানে জীবনে আসলে আমার বিশ্বাস যে জীবনে খুব বেশি পরিকল্পনা করে মানে আগানো যায় না, মানে কাজটা করতে হয়। যখন যেটা ভালো লাগে তখন সেটা করেন। একটা উদ্দেশ্য থাকে কিন্তু একদম পরিকল্পনা মাফিক 2+2=4 এরকম মিলে না। সো আমি নিজেকে ছেড়ে দিয়ে কাজ করি। খুব সাম্প্রতিক সময়ে ফাগুন হাওয়ায় দেখলাম আপনার চরিত্রটি অসম্ভব প্রশংসিত হয়েছে। এমনিতে আপনি ফিডব্যাক কেমন পেয়েছেন দর্শকদের কাছ থেকে? মানে এই ছবিটি যারা দেখেছে তারা সবাই অসম্ভব প্রশংসা করেছে, এটা ঠিক। কিন্তু রাস্তায় বের হলে যে সবাই বলেছে, আরে কারণ ফিল্ম তো ওরকম সবাই দেখে না, আর এই ছবিটা অত্যন্ত ভালো একটা ছবি। 52 সালে ভাষা আন্দোলনের ওপরে একটা মফস্বল শহরে যে গল্পটা, এবং মানে গল্পটা ছিল যে তৌকির আহমেদের। তো ছবিটিতে যেটা মূল বিষয় ছিল যে জোর করে কিছু চাপিয়ে দিলে সেটা হয় না, সেখানে প্রকৃতিও বিট্রে করে আমাদের মানুষের সাথে। যে যখন বলছে উর্দু শিখাচ্ছে মৌলানা, যে ক্যারেক্টারটা আমি করেছি ওই দারোগার নির্দেশে, পুলিশ অফিসারের নির্দেশে গ্রামের লোকদেরকে আপনি উর্দু শেখাচ্ছিলেন। উর্দু শেখাচ্ছি, কিন্তু তখন সাডেনলি দেখা গেল যে গাছের উপরে বউ কথা কও পাখিরা ডেকে উঠলো। তখন উর্দু উনি জিজ্ঞেস করলে কি বলে, আমি বললাম বউ কথা কও। তো এটা মানে কি, বিবি বাত করো। তো এই যে উনি চাচ্ছে উর্দু শেখাতে, কিন্তু পাখিটা তো বাংলায় কথা বলছে, তখন গুলি করে মা। এই জিনিসটা অসাধারণ একটা বিষয় ছিল। টোটাল ছবিটাই সবাই খুবই ভালো অভিনয় করেছেন, এবং তৌকির আহমেদের কথা তো বলার অপেক্ষায় রাখে না যে উনি একটা পর একটা ছবি করে যাচ্ছেন, খুব সুন্দর সুন্দর ভালো ভালো ছবি করে যাচ্ছেন। তো দর্শক দেখেছে মানে, এবং যারা দেখেছে তারা অত্যন্ত প্রশংসা করেছে। জি, আরও তো অনেক কাজ যাচ্ছে এই মুহূর্তে আমাদের আরটিভিতেই লাকি 13 চলছে, সেটা নিয়ে একটু কথা বলবো। তার আগে একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে নেই। দর্শক দেখে নিলেন কে আছেন আজ আমাদের অতিথির আসনে। সুতরাং নানা চরিত্রে ভিন্ন ভিন্ন মাত্রায় নিজেকে বদল করা এই চরিত্রাভিনেতার সঙ্গে আলাপে অংশ নিতে হলে ফোন করতে হবে স্ক্রিনে দেখার নম্বরে। ফিরছি আলাপে। ভাইয়া, অনেকগুলো কাজ দেখতে পাচ্ছি যে এখন অনেকগুলো নাটকে কাজ করছেন। তো একটু শুনি যে আপনার মানে কোন কাজটা নিয়ে আপনি নিজে খুব আশাবাদী, এখনকার কোন কাজটা নিয়ে? এখন কাজ করেছি, অনেক কাজ করেছি। জি, যেমন আমি এই আরটিভিতে যে নাটকটি করছি লাকি 13, এটা চরিত্র ভালো। আমি একটা শ্বশুরের বাড়িতে থাকি, জি, ঘর জামাই বলা যায়, এবং আমি সবসময় চিন্তা করছি যে আমার আরো শালিকা থাকেন, তাদেরকে যেন এমন জায়গায় বিয়ে দেই যে ছেলেটি কিছুই বুঝে না, বোকাশোকা, তাতে আমি সমস্ত সম্পত্তি আমি ভোগ দখল করব। এই ধরনের একটা চরিত্র, খুবই মজার চরিত্র ফরিদুল হাসান ভাইয়ের। তারপরে আছে যেমন আমি করছি অনিমেষ আইচের একটা নাটক করছি, সেটা হচ্ছে যে দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি। ওটা খুব ভালো একটা নাটক। তারপরে স্বামী যেমন একটা নাটক করব, আমার মনে হচ্ছে যে এটা খুবই ভালো হবে। প্রচুর ডিরেক্টর কাজ করছি আমি আসলে। সাগর জাহানের ঈদের নাটক করেছি। তারপরে একটা কাজ করব যেটা খুবই আশাবাদী, আমরা আগে করতাম, সেটা হলো রেদওয়ান রনির একটা নাটক আছে। আমি আর মোশাররফ করিম করতাম, দুই বন্ধু থাকি।
ওটা অনেকগুলি সিকুয়াল হয়েছে, বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য ট্র্যাপ, তারপরে জিম্মি, এরকম অনেকগুলি সিকুয়াল হয়েছে। ওইটা আমরা প্রায় 6-7-8 বছর যাবত করি না, হঠাৎ হয়তো এইবার ঈদে হয়তো দেখা যাবে। ওই নাটকটার ব্যাপারে আমি অনেক আশাবাদী, যদি আমি এখন স্ক্রিপ্ট পাইনি, তবে এই নাটকটা খুব আগে অনেক জনপ্রিয় ছিল, পরে কোনো কারণে আমরা করিনি অনেক বছর। এবার আবার আমরা আবার তো ঈদের কাজ শুরু হয়ে গেল, যে রোজা শুরু হবে, আবার ঈদের কাজ, ঈদের ব্যস্ততা নিশ্চয়ই অনেক যাবে। এখন যাবে মানে আমার ঈদের কাজ আরো 1 মাস আগে থেকে শুরু হয়ে গেছে অলরেডি। 1 মাস আগে সাগর জানারটা করলাম, তারপর আরো অনেকের নাটকে আমি করেছি ঈদের। জি, আর ঈদের নাটকগুলো আসলে দেখা যায় যে সবসময় আমরা যে নাটকগুলো দেখি, ঈদের নাটকগুলো খুব স্পেশাল হয় এবং সব দর্শকরা ঈদের উৎসব মানেই হচ্ছে নাটক দেখা। ঈদের নাটক নিয়ে জানতে চাইবো, কিন্তু আসলে ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আপনি অনুমতি দিলে একটা বিরতি নিতে চাই। দর্শক, একজন মানুষ তার মেধা এবং ইচ্ছেকে কাজে লাগিয়ে কেমন করে একজন সফল অভিনেতা হয়ে উঠতে পারেন, সেই কথাগুলো শুনছি আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে জনপ্রিয় ও কুশলী অভিনেতা ফারুক আহমেদের কাছে। সময় হলো সংক্ষিপ্ত সময়ের বিরতি নেবার, ফিরব দ্রুত, সঙ্গেই থাকবেন। বিরতির এপারে ফিরে এলাম আজকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। সঙ্গে রয়েছেন ভক্ত, শ্রোতা, নির্মাতাদের ভালোবাসার মানুষ, নেতা নয়, প্রিয় অভিনেতা ফারুক আহমেদ ভাইয়া। ফিরছি আলাপে। ভাইয়া, আলাপের শুরুতেই আমাদের একটা নিয়মিত কুইজ থাকে, আপনি তো জানেন। আমি একটু কুইজটা বলে আসি। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজে সঠিক উত্তরটি হচ্ছে নজরুল ও উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদের প্রথম প্রকাশিত অডিও অ্যালবামের নাম ছিল এক জনমের নহে। এবারে আজকের কুইজ, তারকালাপের আজকের কুইজটি হচ্ছে অভিনেতা ফারুক আহমেদ অভিনীত RTVতে চলমান জনপ্রিয় ধারাবাহিক নাটকটির নাম কি? অপশন ক চিটিং মাস্টার, অপশন ক লাকি 13। কুইজের সঠিক উত্তর, সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী আজকের বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবার দেখে নিচ্ছি কে হয়েছেন আজকের বিজয়ী। ভাইয়া, আজকের বিজয়ী নামটা এখানে লেখা আছে আর ফোনের 6টা ডিজিট আপনার কাছ থেকে শুনতে চাই। নাম হচ্ছে আবুল, নাম্বার 324683, 324683। আবুল, আপনাকে অনেক অনেক অভিনন্দন। প্রিয় অভিনেতার মুখ থেকে নিজের নামটা শুনতে পেরে যে খুব ভালো লাগছে, এটা আমরা বুঝতে পারছি। পুরস্কার হচ্ছে খুব ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ভাইয়া, রিসেন্ট কাজ নিয়েই কথা হচ্ছিল, ঈদের কাজ নিয়ে জিজ্ঞাসা করছিলাম। লাকি 13 নিয়ে আরেকটু শুনি, যে লাকি 13-এ আপনি বলছিলেন যে খুব মজার একটা গল্প, এবং আপনি চেষ্টা করছেন যে যেন বোকা একজনের সাথে বিয়ে দিয়ে আপনি হচ্ছে কিছু সুবিধা পেতে পারেন। তো আসলে কতখানি সফল হয়েছেন? না, এখনো তো মানে এটা তো সিরিয়াল, সফলতার দিকে এখনো যায়নি। না, চেষ্টা করছি। আমি এর ভিতরে আমার শালিকাদের জন্য বিভিন্ন ছেলে ঠিক করি, মানে একজন খুবই স্বাস্থ্যবান এবং খুবই বোকা থাকে, কিন্তু সে একটা পর্যায়ে চলে যায়। তারপর আর একটা ঠিক করি একটু শর্ট, তো তাকেও হয় না, সেও একটা পর্যায়ে যেতে বাধ্য হয়। মানে আমি এখন আনসাকসেসফুল অবস্থায় আছি এখন পর্যন্ত। আমার দেখা যায় মানে দর্শকরা দেখতে চাইবে নিশ্চয়ই, দেখতে গেলে নাটকটা দেখতে হবে। আর আমাদেরও খুব গল্প শুনতে শুনতে দেখতে ইচ্ছা করছে, একটু অংশ বিশেষ দেখে নিতে চাচ্ছি লাকি 13-এর। 2 দিন। সি 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 আপা, সি। তোমার ভাইরে তুমি কি বলবা সেটা আমি জানি না, তবে এই ছবি দেখার পর আমি আমার বোনরে ওর সাথে আর বিয়ে দেব না। আনন্দ, তুমি আমাকে এত ছোট করলা, এই জন্য তো সেদিন ওই মেয়েটা আমাকে দেখে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, তোমার জন্য আমি এত ফাইট করলাম, আর তুমি আমাকে এমন করে অপমান করলা। সি 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 সি, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। আমি তো তোমাকে আমি কেমন করে। আমি এরকম ভাবিনি। তোমার ভাই তোমার নামে এত ভালো বলেছে যে তার সব কথা আমি বিশ্বাস করেছি, কিন্তু তুমি যে আমাদের বিশ্বাসের সাথে এভাবে খেলবে সেটা ভাবিনি। সি, বিশ্বাস করে না পা, আমি কোনো বিশ্বাস নষ্ট করিনি। আনন্দ, তোমার দেরি হয়ে যাচ্ছে, পরে গাড়ি পেতে সমস্যা হবে, চলে যাও। জুলাস ভাই, ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আপনারা যেটা ভাবতেছেন সেটা ঠিক না। ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। দেখো আনন্দ, এখন আর এসব কথা বলে কোনো লাভ হবে না, তুমি যাও। শোনো, তুমি যাচ্ছ যাও, এখন মন মেজাজ ভালো নেই। মন মেজাজ ভালো হলে তোমার সাথে এই বিষয়ে আমি কথা বলবো। যাও যাও যাও। আব্বা, আপনি মরার সময় দায়িত্ব দিয়ে গিয়েছিলেন,
কিন্তু আমি আপনার দায়িত্ব পালন করতে পারলাম না। আমাকে আপনি মাফ করে দিয়েন, মাফ করে দিয়েন। খুবই মজার একটা গল্প। আর নিশ্চয়ই মানে সফলতা চাওয়াটাও ঠিক হবে না, কারণ উদ্দেশ্যটা আসলে খুব একটা ভালো না। এই যে এখন অনেকগুলো কাজ করছেন ভাইয়া, ঈদের কাজ নিয়েই কথা হচ্ছিল, সেই কথাটা অসম্পূর্ণ থেকে গেছে। আর কি কি কাজ করছেন? ওই বললাম কয়েকটা করেছি, আর সামনে এই যে বেশ কিছু নাটকের কাজ আছে। তো এখনো নাম জানি না তো আসলে, মানে যে কাজগুলি করব। আপাতত মাত্র তো সিরিয়ালের কাজ শুরু করছি, হতে কয়েকটা যাচ্ছে। সিরিয়ালের কাজ এখন হচ্ছে, এগুলি করতেছি। ফাঁকে ফাঁকে আবার নাটক করছি, অনেকগুলি মেলা নাটক করেছি এর ভিতরে, কিন্তু আসলে আমি নামগুলি মনে রাখতে পারি না। এইটা হচ্ছে সিরিয়ালগুলির নাম মনে থাকে, বাট মানে সিঙ্গেলগুলি নাম মনে থাকে না। আর যেটা ভালো কাজ সেটা তো আসলে মানে দর্শকরা মনে রাখে, আমরা যারা আপনার ফ্যান আমরা মনে রাখি যে আপনি কোন ভালো কাজ করেছেন। আমি আসলেই মানে সরি আমার স্ত্রীর কাছে, আমার কন্যার কাছে, যে আমি আসলে সময় আমাদেরকে ভালো ভালো কাজ দিতে গিয়ে আসলে ওনাদেরকে সময় দিতে পারছেন। হ্যাঁ, ভালো কাজ দিতে গিয়ে অবশ্যই, এবং এক ধরনের তো অভিনয়ের প্রতি ভালোবাসার থেকেও করি। সব যে একদম শুধু অর্থের জন্য আমি এত কাজ করি সেটাও না, কিন্তু করি। তবে আমি চিন্তা করেছি যে আর জীবন তো একবারই আসে, আমি এখন থেকে চিন্তা করছি যে সব গুছিয়ে টুছিয়ে আমি এখন অভিনয়টা একটু কমাবো। মানে এখন যেমন 25 দিন, মানে এখন বেছে বেছে কাজ করবেন, এই তো 25 দিন 30 দিন কাজ করি, তো এটা মনে হয় শরীরের জন্য ঠিক হচ্ছে না, আর ফ্যামিলিকে আমি একটুই করছি মনে হয়। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বিস্তারিত জানতে চাই, কিন্তু এই মুহূর্তে ছোট্ট আরেকটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, মিস্টার ব্যঙ্গ নিবেদিত তারকালাপে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আজকের গল্পে। আমাদের সঙ্গে অতিথির আসনে আছেন প্রিয় শিল্পী ফারুক আহমেদ ফিরছি গল্পে। ভাইয়া, কাজ নিয়ে কথা বলছিলাম, তো অনেকদিন তো থিয়েটার করলেন, 25 বছর। 25 বছর তো করেছি এক নাগারে। আমি এখন ঢাকা থিয়েটারের সাথে যুক্ত আছি, তো হয়তো অভিনয়টা করা হচ্ছে না। আমার স্ত্রী নাসরিন না, সে করে নিয়মিত, এখন অভিনয় করছে। আমি থিয়েটারটা করি না, আমি টেলিভিশন করি, সে মঞ্চ করে। তো দীর্ঘ জীবন করেছি, সামনে করব কিনা আমি জানি না, সময় পাবো কিনা। আর যে ফিজিক্যাল স্ট্রেংথ লাগে মঞ্চে, সেটা হয়তো আস্তে আস্তে কমে যাচ্ছে, সেটা একটা কারণ যে এখন করতে পারবো কিনা। তবে ইচ্ছা হয় যে, কিন্তু আমরা তো জানি যে শিল্পীদের যত বয়স হয় শিল্পীরা তত বেশি পরিপক্ক হয় এবং তত ভালো কাজ করে থাকেন, শিল্পীরা হয়। জি, হ্যাঁ, কিন্তু একটা বয়সের পর আবার কমতে থাকে, মানে একটা ফিজিক্যাল লাগে। আর মঞ্চে তো প্রচুর পড়ে, শক্তি লাগে, ফিজিক্যাল শক্তিটাও লাগে মঞ্চে। টেলিভিশনে আমি আস্তে ডায়লগ দিলেও শুনতে পাচ্ছি, কিন্তু মঞ্চে তো অনেক জোরে, অনেক মুভমেন্ট, অনেক ধরনের কাজ থাকে, যে জন্য মঞ্চের জন্য শারীরিক সক্ষমতাটা অনেক, মানে কি বলে, সুস্থতা অনেক দরকার। এখন মঞ্চের কর্মীরা কেমন আছে আসলে, মানে তাদের কি খুব ভালো থাকার কথা ছিল না? মঞ্চ কর্মীদের বিষয়টা হচ্ছে কি, যে আসলে মঞ্চ তো আমাদের দেশে তো এটা প্রফেশনাল নেওয়া যাচ্ছে, তো অনেকে, আমরা যখন করেছি, আমরাও আমি চাকরিও করেছি 25 বছর আমি চাকরি করেছি, আর পাশাপাশি মঞ্চে অভিনয় করেছি। পরে হুমায়ুন আহমেদের নাটকের শুরু করলাম। তো মঞ্চ বিষয়টা হচ্ছে যে এটা এত ডেডিকেশন লাগে, এত বেশি সিনসিয়ারিটি লাগে, যে কারণে এটা করতে হইলে পরে মানে অনেক কিছু দরকার হয়। এখন যেটা হচ্ছে, এখন ভালো নাটক হচ্ছে মঞ্চে অভিনেতা আছে, আমরা এখন অনেক দেখি কম। এখন আমরা টেলিভিশন, ফেসবুক, ইউটিউব এইসব চ্যানেলে আমাদের যাওয়ার কারণে হয় কি, মঞ্চের দিকে আমাদের নজর যাচ্ছে না। এখন কিন্তু ভালো নাটক হচ্ছে, মেলা ভালো নাটকই হচ্ছে, কিন্তু এখন দীর্ঘস্থায়ী হচ্ছে না অভিনেতা অভিনেত্রীরা। হয়তো টেলিভিশনে কিছু নাটক মঞ্চে করে হয়তো টেলিভিশনটা ভালো সুযোগ পেলে চলে আসলো। আমাদের মতো যে 25 বছর আমাদের অপশন ছিল না যে অন্য একটা কোনো কাজ করব, আমাদের এটি করতে হতো। আমরা যে একদম মানে খুব মানে আমরা করব না, আমরা ডেডিকেটেড, তা না। কিন্তু আমি এইভাবে বিশ্বাস করি না, আসলে আমাদের সুযোগ অপশন ছিল না, আমাদের মঞ্চ করতে হয়েছে। আমি যখন সুযোগ পেয়েছি আমি কিন্তু ছেড়ে দিয়েছি, এটা আমি আমাকেই বলছি, কাজে ওদেরকে আমি দোষ দিই না যারা চলে আসছে। নিজের প্রতি একটা অভিযোগ। তবে অভিনয় বিষয়টা অন্য শিল্পের মতো গান, নাচ,
সব কিছু যেরকম শিখতে হয়, কবিতা, পেইন্টিং অথবা মানে খেলাধুলা, সবই কিন্তু প্র্যাকটিসের বিষয়, চর্চার বিষয়। আপনি আজকে বিখ্যাত যে কোনো একজন খেলোয়াড়কে এখানে না বসায় বলবেন, সেও বলবেন যে তার আসলে নিজের চেষ্টাটাই হলো, পরিশ্রমটাই হলো, সততাটাই হলো জরুরি, আর কিছু না আসলে। তো সব কিছুতে যদি এই চর্চাটা লাগে, শুধু একটা জায়গায় লাগে না, খুবই দুঃখের সাথে বলতে হয় যেটা অভিনয়, যে কাউকে বসায় দিলে সে অভিনয় করে। এটাও একটা অভিযোগ আর কি। এটা আমার খুবই মানে বিরক্তিকর আর কি বিষয়টা। আসলে গ্রামে থেকে এসে ভাই আমার কনফিডেন্স আছে, আপনি আমাকে দেন আমি করতে পারবো, কিন্তু আসলে কিছুই পারলো না। কারণ আমি মনে করি যতগুলি কলা আছে মানে এই শিল্পের, তার ভিতরে বোধহয় অভিনয়টা আমি করি দেখে না, আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন এই অভিনয় জায়গাটা। কিন্তু আমাদের দেশের লোকদের ধারণা হচ্ছে এটা সবচেয়ে সহজ। আচ্ছা, দেখা যাচ্ছে এতগুলো চ্যানেল, এতগুলো নাটক, তারপরেও আমরা হাতে গোনা কয়েকজনকেই বারবার করে দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে। জি, সেটা ওই যে আমি বললাম, যেমন এখন আপনি একজন করে নাম বলবেন যারা অভিনয়, যে আপনি যে বললেন যে যারা হাতে গোনা কয়জন, তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড হচ্ছে অভিনয়ের ব্যাকগ্রাউন্ড, থিয়েটারের ব্যাকগ্রাউন্ড। দীর্ঘদিন কাজ করে এসেছেন আসলে ওনারা, 15 বছর 20 বছর 25 বছর থিয়েটার করা, তারাই টিকে আছে দীর্ঘদিন যাবত। দীর্ঘদিন তারা ঠিক আছে, কারণ হচ্ছে যে তাদের ওই চর্চাটা হয়েছে। এখন আরেকটা বিষয় আছে, আমরা কথায় কথায় কি বলি থিয়েটার করো, অভিনয় শেখো, এটারই আবার একটা কারণ আছে। সে কারণটা হচ্ছে যে থিয়েটার দিয়ে কেন শেখাচ্ছে, আমাদের দেশে ওই ধরনের বড় কোনো ইনস্টিটিউট নাই, প্ল্যাটফর্ম নেই যেখানে অভিনয় শেখাবে। আমাদের পার্শ্ববর্তী দেশে আছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা, আমি প্রায় বলি এটা, পুনাতে যে শিখতে পারে অনেক, হ্যাঁ পুনেতে, যেখানে শেখার মতো জায়গা, আরও বিশ্বভারতী, রবীন্দ্র ভারতী, অনেক জায়গায়, সব জায়গায় অভিনয় শেখার জায়গা আছে। আমাদের দেশে নেই তা না, কিন্তু অত বৃহৎ আকারে নেই আমাদের দেশে। তো যে কারণে হচ্ছে কি, আমাদের অভিনয় শিখতে হলে ওই থিয়েটারে যেতে হবে, ভালো ভালো দলে। আমি সব যারা অভিনয় করতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা থিয়েটার করেন, থিয়েটার করলে হবে কি অভিনয়টা শিখতে পারেন। কারণ আপনাদের বা আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে থিয়েটার ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে শেখার কোনো উপায় নেই, সেই জন্য আমরা থিয়েটার করে আসতে বলি। এবং থিয়েটার করলেই ভালো অভিনয় করা সম্ভব, যদি একজন মানুষ দীর্ঘদিন কাজ করে সে অবশ্যই ভালো। থিয়েটারে যদি অভিনয় করে তাহলে আসলেই মানে অনেক দিনের একটা পরিশ্রমের ফসল তো পাবেই। হ্যাঁ, সেখানে অভিনয় করতে করতে শেখাও যায়। আর মিডিয়াটা হচ্ছে কি, এখানে কিন্তু সত্যিকার অর্থে এটার সাথে কিন্তু ব্যবসা জড়িত। আমাকে নিয়ে কিন্তু এখানে বসায় রাখে, আপনাকে বারবার শিখাবে, আচ্ছা এইভাবে করেন, এইভাবে, এটা করবে না। কিন্তু এটা থিয়েটারে সম্ভব, এটা থিয়েটারে সম্ভব। কারণ এটা একটা নাটক হয়তো 6 মাস ধরে রিহার্সেল দিচ্ছে, হ্যাঁ, এক্সপ্রেশন বোঝাচ্ছে, এই করছে সেই করছে, সম্ভব। আমাদের আগে বিটিভিতে তো এরকমই হতো যে নাটকের রিহার্সাল দিয়ে দিয়ে নাটক, যেটা আপনাদেরকে দেখেছি আমরা, আর সেই জায়গা থেকে আমরা আসলে পিছিয়ে গেছি না এগিয়ে গেছি সেটা আসলে সময়ই বলবে, দর্শকরাই বলবে। আমরা অনুষ্ঠানে একদম শেষে চলে এসেছি ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, খুব ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ, আরটিভিকে ধন্যবাদ, যারা আমাকে এখানে ডেকেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আরটিভি দেখবেন, বেশি বেশি দেখবেন, নাটক দেখবেন, নাটক ভালো হলে আপনারা বলবেন, প্রশংসা করবেন, এই কামনা করি। ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন। আবারও ধন্যবাদ। দর্শক, এই ছিল পুরো দস্তুর অভিনয় শিল্পী এবং অভিনয়ের মানুষ ফারুক আহমেদের সঙ্গে আজকের আলাপচারিতা। তার নাটক, তার অভিনয়, তার পথ চলা, তাকে নিয়ে যাক জনমানুষের প্রত্যাশা আর ভালোবাসাকে ছাড়িয়ে অনেক অনেক দিন তিনি এমনইভাবে আমাদের মাঝে বেঁচে থাকুন, ভালো থাকুন, সুন্দর মানুষ, সুমানুষে ভরে উঠুক আমাদের এই ধরিত্রী, এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপ হাজির হবে প্রিয় কোনো অতিথিকে, চেনা কোনো স্বজনকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে এবং অবশ্যই প্রিয় দেশ, প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ আরটিভির যে কোনো অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.youtube.com/rtvdigitals-এ। আবারও সবার জন্য শুভকামনা।